শুধু দর্শক, সময়ের সংলাপ অনুষ্ঠান থেকে আমাদের শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই সময়ের সংলাপ অনুষ্ঠানে আপনারা জানেন যে সমকালীন বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করি, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সার্বিক যে প্রগতির বিষয়, এই প্রগতি গতি সঞ্চারের জন্য যারা কাজ করছেন, বিশেষ করে প্রযুক্তি এবং বিজ্ঞানের সহায়তা নিয়ে যারা মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসার চেষ্টায় রত আছেন, তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। এবং আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তু সেটি এই ই কমার্স বা ইলেকট্রনিক বাণিজ্য। আপনারা জানেন যে ই কমার্স এই প্রযুক্তির কল্যাণে আজ বিশ্বব্যাপী এমন অভাবনীয় বা অভূতপূর্ব সাড়া জাগিয়েছে যা বিস্ময়কর। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকে স্টুডিওতে যারা এসছেন সেই দুজন অতিথির সঙ্গে। শুধু দর্শক, প্রথমে আসুন আমি এই অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন সুমন তালুকদার। সুমন তালুকদার ব্যবস্থাপনা পরিচালক SSBCL গ্রুপের। এছাড়া আছেন আবেদুর রহমান শিকদার, তিনি হেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং, ব্র্যাক ব্যাংক। বলে রাখা ভালো যে ই কমার্সের সঙ্গে ব্যাংকের একটি যোগাযোগ অত্যন্ত নিবিড়। সুমন তালুকদার, ই কমার্স আসলে বিষয়টি কি? আসলে ইন্টারনেটের মাধ্যমে যে বাণিজ্যটা হয় এটাকে আমরা ই কমার্স বলে থাকি। আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে কোনো কম্পিউটারে, ইভেন কোনো মোবাইলে। সেখানে যদি কোনো পণ্য কিনতে চান, যাদের পণ্য কিনবেন তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে পণ্য আছে, যদি পণ্য পছন্দ হয়। আমি কাদের ওয়েবে এগুলো আছে এই তথ্যটি পাচ্ছি কি? এই তথ্যটা অবশ্যই তারা বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলো প্রচার করা হয়। যারাই বাণিজ্য করছে বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলো প্রচার করা হয়, বা যারা কেনে বেসিক্যালি যারা সচেতন ইয়াং জেনারেশন তারাই বেসিক্যালি এই বাণিজ্য করে থাকেন, এবং বিভিন্ন ব্যাংক অবশ্যই বাণিজ্য করে থাকেন। তাই সেক্ষেত্রে যে তার ইন্টারনেটে কানেক্টিভিটি থাকতে হবে এবং তার এই বাণিজ্য বুঝতে হবে, এবং যে প্রোডাক্ট কিনতে চায় তার ইন্টারনেট ইউজ করার ক্যাপাসিটি থাকতে হবে এবং ফ্যাসিলিটিও থাকতে হবে। প্রত্যন্ত অঞ্চলের একজন ক্রেতা তিনিও ইন্টারনেটের মাধ্যমে এই সুবিধাটা নিতে পারে। যে অনেক গ্রামে গঞ্জে কিন্তু নকশিকাতা তৈরি হচ্ছে, তারা কিন্তু এখন এই বাণিজ্যে সম্পৃক্ত হচ্ছে। তাদের এই নকশিকাতা এই বাণিজ্যের মাধ্যমে কিন্তু বহির্বিশ্বে যাচ্ছে। বাংলাদেশের একটি অত্যন্ত অখ্যাত গ্রামে থাকি, ইন্টারনেটের কানেক্টিভিটি আমার আছে। তো আমি একটি শার্ট কিনতে চাইলাম, শার্টটি যে পাঠানোর যে বিষয়টি রয়েছে, পৌঁছে দেওয়ার যে ব্যাপারটি রয়েছে, আমি বলছি সে অজপাড়া গায়ে, যেখানে বিদ্যুৎ আছে অবশ্যই। সেক্ষেত্রে এই কাজটি কি করে সমাধান করছে? প্রেরণের কাজটি কি বাই মেইল যাচ্ছে নাকি মেসেঞ্জার মাধ্যমে? এটা কোথাও কোথাও মেসেঞ্জার যায়, যেখানে মেইল যায় না। বেসিক্যালি ম্যাক্সিমাম কুরিয়ার সার্ভিস বা মেইলের মাধ্যমে হয়, ডাক আপনি কুরিয়ার কোম্পানি করে থাকে। কোথাও কোথাও মেসেঞ্জারও যায়। আমি একটু শিকদার সাহেবের কাছে জিজ্ঞেস করি, ব্যাংক আসলে এই বাণিজ্যের ক্ষেত্রে কি ভূমিকাটা আসলে পালন করছে? ব্যাংকের মূলত কাজটা হলো পেমেন্ট সেটেলমেন্ট করা। দ্যাট মিনস ক্রেতা এবং বিক্রেতা এই দুইজন, যে একজন বিক্রি করছেন, একজন পণ্য কিনছেন, এই কেনা এবং বেচাটা দুইটা জায়গা থেকে হচ্ছে, ঘটনাটা দুইটা প্রান্ত থেকে হচ্ছে। যেহেতু দুইটা প্রান্ত থেকে হচ্ছে, সো বিক্রেতার অর্থ ক্রেতার কাছ থেকে সংগ্রহ করে বিক্রেতার কাছে পৌঁছে দেওয়াটা হলো ব্যাংকের মূল কাজ। ই কমার্সটা কিন্তু মূলত একটি ইলেকট্রনিক বেসড, একটি ওয়েব বেসড একটি শপ, একটি দোকান। সো যেখানে আমাকে পার্সোনালি গিয়ে হয়তো কেনাকাটা করতে হচ্ছে। এখন আমি যদি বাজারে গিয়ে সবজি কিনতে চাই, অথবা শার্ট প্যান্ট কিনতে চাই, অথবা অন্য কোনো আইটেম কিনতে চাই, গ্রোসারি আইটেম কিনতে চাই, সেখানে আমাকে পার্সোনালি যেতে হচ্ছে। এই যে আমার সময় বের করে, আমাদের প্রত্যেকের লাইফে এখন খুবই ব্যস্ত, এই ব্যস্ত জীবনের মধ্য থেকে সময় বের করে সেখানে যাওয়া, আবার এখন একটা নতুন যুগ হয়েছে ট্রাফিক, হিউজ ট্রাফিক পার হয়ে যেতে হয়। সো যাওয়া আসা একটা সময়ের কস্টিং, একটা যাওয়া আসার কনভেন্স কস্টিং। সো এই দুইটা কে মিনিমাইজ করে আমরা ঘরে বসেই কিন্তু আমার কাঙ্ক্ষিত পণ্যটা আমি কিনতে পারছি। একটি পণ্যই আপনি কিনতে পারছেন, একটি শার্ট আপনি অর্ডার করে কিনতে পারছেন। একটি শার্ট তো দূরের কথা, এখন বাংলাদেশে যদিও এখনো ই কমার্স খুব ব্যাপকভাবে
পরিচিতি লাভ করে নাই, বাট বিশ্বব্যাপী এটি একটি ব্যাপক মাধ্যম। মানুষ ই কমার্সের মাধ্যমেই বেশি কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখা গিয়েছে যে এরকম পৃথিবীতে যে সমস্ত মানে বিখ্যাত যেই সাইট গুলো আছে যারা ই কমার্স ভার্চুয়াল শপ যারা অফার করছে, ফর এক্সাম্পল Amazon.com, খুবই ব্যাপক বহুল পরিচিত একটি ওয়েব। সো এখান থেকে এখানকার যে কেনাকাটা হয় তাদের হয়তো নিজস্ব প্র্যাকটিক্যালি ফিজিক্যালি কোনো শপ নেই, তাদের সবটাই হলো শুধুমাত্র ভার্চুয়াল শপ। সো এখানে শুধুমাত্র বাংলাদেশে যেটা বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশে শুধুমাত্র শার্টই না, আমরা ইভেন সবজিও কেনাকাটা করতে পারছি। আচ্ছা, বাংলাদেশে বসে ফর এক্সাম্পল আমি যেহেতু সার্ভিস হোল্ডার, সো আমাকে অনেক সময় শনিবারও অফিস করতে হয়। সো অ্যাজ এ রেজাল্ট আমাকে যে সাপ্তাহিক যে বাজার করতে হয় সেটা বাজারে গিয়ে বাজার করতে হয়। সো এখন যেহেতু একটা সবজিও আমি ওই ই কমার্সের মাধ্যমে কিনতে পারছি, আমি কিন্তু সবজি ই কমার্সের মাধ্যমে কিনছি। আচ্ছা, সমস্যাটা হলো যে হয়তো সবজিটা আমি কালকেই পাচ্ছি না বা আজকেই পাচ্ছি না, বিকজ অফ আমাদের দেশে যে ইনফ্রাস্ট্রাকচার, একটা পৌঁছে দেওয়ার যে একটা সময়ের ব্যাপার। সো আমি প্ল্যান করে সেটা কিনছি। ফর এক্সাম্পল আমার শুক্রবারে দরকার, আমি বুধবারে অর্ডার করছি, শুক্রবার আমাকে পৌঁছে দিচ্ছে, আমি একদম ফ্রেশ সবজিটা কিনতে পাচ্ছি। সুতরাং এইভাবে কিন্তু আমি ম্যানেজ করতে পারছি। বাট ফর আদার প্রোডাক্টস, ফর লাইক কোনো ফ্যাশন, ফর এক্সাম্পল কোন ড্রেস, শার্ট অর এনি আদার প্রোডাক্টস, সেটা তো আমার হয়তো আজকেই প্রয়োজন নাই। সো দ্যাট বিকজ নট অনলি বাংলাদেশ, এর পৃথিবীর সব জায়গায় কিন্তু এভাবে আছে যে একটি পণ্যের ট্রানজিট পিরিয়ড কতটুকু দিন থাকবে। যে আমি যদি আজকে বাংলাদেশ থেকেও কিন্তু আমি বিদেশ থেকে যদি কোনো একটা বিদেশের কোনো সাইটের থেকে আমি একটা কোনো পণ্য কিনতে চাই, সেখানে আমাকে বলে দিবে যে জেনারেলি 15 days লাগবে, তাহলে কস্টিং হয়তো আমাকে একরকম দিতে হবে। আবার যে আমি খুব ফাস্ট চাই 3 days এর মধ্যে, তাহলে হয়তো কস্টিংটা বেড়ে যাবে। শিকদার সাহেব, একটি কথা, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আপনাদের ব্যাংকে যে ক্রেডিট কার্ড বোধহয় একটি মানে অবশ্য থাকতে হবে। আমাদের দেশে কিন্তু একটা আমাদের গ্রাহকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা এখনো আমি দেখতে পাই, সেটা হলো যে কেনাকাটা করার ক্ষেত্রে ক্রেডিট কার্ড থাকতে হবে, নট লাইক দ্যাট। আমরা কিন্তু ডেবিট কার্ড ব্যবহার করেও কেনাকাটা করতে পারি। সো আই হ্যাভ টু হ্যাভ এ কার্ড, আমাকে একটা কার্ড থাকতে হবে, যে কার্ডের মাধ্যমে আমি এই কেনাকাটা করতে পারবো। যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড হলো যে কোনো ব্যাংকের, এটা ডিপেন্ড করে যে ফর এক্সাম্পল আমি একটা XYZ শপ থেকে আমি কেনাকাটা করব। আমি যদি যে কোনো একটা মার্কেটে এখন যাই, সেই মার্কেটে গিয়ে আমি একটা শার্ট কিনলাম, আমি পেমেন্ট করতে পারি ক্যাশ, পেমেন্ট করতে পারি কার্ডে। এখন সেই দোকানটা যদি আমার যে কোনো কার্ড একসেপ্ট করবে, আমি সেই কার্ডটা সেখানে ব্যবহার করতে পারি। ঠিক ভার্চুয়ালিও ব্যাপারটা এরকম, যে আমি তখন কার্ডেই করতে হবে বা অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে, তারা যেটা একসেপ্ট করবে সেটা দিয়ে আমি করতে পারবো। আমি ওইভাবে অর্ডার করে বেসিক্যালি কি ভিসা মাস্টার্স থাকতে হবে বা ভিসা মাস্টার থাকতে হবে? নট লাইক দ্যাট। আমার ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার, যে সমস্ত মার্চেন্টের সাথে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, তারা কিন্তু কার্ড ছাড়া আমার অ্যাকাউন্ট, ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট ব্যবহার করেও কিন্তু সে এই কার্ড পণ্যটা কিনতে পারে। ইলেকট্রনিক্যালি ইনস্ট্রাকশন দেবে আপনাকে পেমেন্ট করে দেওয়ার জন্য। রাইট। সুমন সাহেবের কাছে জিজ্ঞেস করি, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ই কমার্স বোধগম্য কারণেই এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনার কি মনে হয় যে ক্ষেত্রে এই মুহূর্তে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, বা প্রতিবন্ধকতা থাকলে সেগুলো ইমিডিয়েটলি দূর করারই বা ব্যবস্থা কি আপনার সরকারের কাছ থেকে প্রত্যাশাই বা কি? জনগণকে ব্যাপকভাবে কিন্তু ই বাণিজ্যে সম্পৃক্ত করা যায়। তেমন ইনভেস্টমেন্ট কিন্তু লাগে না যদি আপনি ওয়েব বেস আপনি শপিং করতে চান বা আপনি কোনো ব্যবসা করতে চান, যে আপনার বড় কোনো শোরুমের দরকার নেই, আপনার একটা ওয়েবসাইট দরকার এবং সেখানে আরো কিছু ফেসিলিটি আছে, সেটা আপনার প্রোভাইড করতে হবে। আপনার পেমেন্ট গেটওয়ে লাগবে, কারণ পেমেন্ট সেটেলমেন্ট গুলো কিভাবে হবে, এবং এটা যদি আমরা ইয়াং জনগণের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করি, এই ব্যবসাটা কিন্তু ব্যাপকভাবে হতে পারে এবং সেখানে বিশালভাবে কিন্তু একটা অর্থনৈতিক সুবিধা যেটা এটা হতে পারে। তরুণ যুবক এই জনগোষ্ঠীকে ব্যাপকভাবে সম্পৃক্ত করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব, অবশ্যই ব্যাপক কর্মসংস্থান হতে পারে। আরেকটা ব্যাপার আপনি খেয়াল করবেন যে যেহেতু আসলে এই বাণিজ্য অনেক আগে থেকে কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু এত ব্যাপকভাবে প্রচার ছিল না। এখন যেটা হচ্ছে, আমরা অনেকেই কিন্তু চেষ্টা করছি যে বিদেশে ব্যাপকভাবে বাংলাদেশি পণ্য এই ই বাণিজ্যের মাধ্যমে মানে বিক্রয় করা, এবং এটা কিন্তু সম্ভব। আপনি জানেন গার্মেন্টস সেক্টর বিশাল বড় সেক্টর, সেখানে অনেক
বড় সাপোর্ট কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে। আর এইটা কিন্তু অনেক ক্রেতা কিন্তু বিদেশেও আছে যারা Amazon.com থেকে অনেক প্রোডাক্ট কিনেন, তারা কিন্তু বাংলাদেশের এই যে পোশাক বা অন্য জিনিসগুলো তারা কিনতে পারে। পেমেন্ট সেটেলমেন্টটা ব্যাংক, এটা ব্যাকগ্রাউন্ড একটা না, যখন আমি বাইরে থেকে কিনছি তখন ফরেন ব্যাংকের মাধ্যমে হবে, এটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু ইজিলি ব্যাংকের মাধ্যমে সেটা পেমেন্টটা হবে। সেক্ষেত্রে হয়তো সিঙ্গাপুর এই মুহূর্তে বাংলাদেশে ফর এক্সাম্পল এই যে ই কমার্সের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা বাংলাদেশে তো খুব বেশি দিন হয়নি। এটা আমি বলবো যে সেন্ট্রাল ব্যাংকের একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত এবং এই ধরনের একটা ইনিশিয়েটিভকে সামনে নিয়ে আসা এবং মানুষের সামনে তুলে ধরা। সো এই মুহূর্তে বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার করে অবশ্য বিদেশ থেকে কেনাকাটা করাটা ওপেন না। আমরা শুধুমাত্র বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যেটা আছে সেটা ব্যবহার করে আমরা এডুকেশন রিলেটেড যে সমস্ত এক্সপেন্সেস যেগুলো আছে সেই এক্সপেন্স গুলো আমরা পেমেন্টটা করতে পারি। সো দ্যাট ইজ ই কমার্স ইজ ভেরি মাচ, মানে শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে, সেবা খাতেও বিভিন্ন ভাবে। সুমন সাহেব, সরকারের দিক থেকে নীতি কিংবা কোনো রেগুলেশন, বিধিবিধান এগুলোর কোন প্রতিবন্ধকতা এখন পর্যন্ত এই বাণিজ্য বিধিবিধান বাংলাদেশ গভর্নমেন্ট থেকে করা হয়নি। কারণ আসলে ব্যবসাটার কনসেপ্টটাই কিন্তু বেশি দিনের না। আমরা যেটা আসলে সমস্যা মাঝে মাঝে পড়ে যাই বা অনেকেই সমস্যায় পড়েন যে অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন প্রোডাক্টটা যাচ্ছে কিনা, কাস্টমার প্রোডাক্টটা পাচ্ছে কিনা। ধরেন ইউকে থেকে একজন 5টা জামদানি শাড়ি অর্ডার করলেন, ওই জামদানি ওইটাই সে যেটা অর্ডার করেছেন ওটাই যাচ্ছে কিনা, এটা কিন্তু দেখার মতো কোনো রেগুলেটরি নাই বা এখন পর্যন্ত আমরা যেটা দেখে আসছি। বাট অচিরে যেটা নিয়ে আমরা কথা বলেছি, অচিরে এইরকম কোনো যারা কোয়ালিটি কন্ট্রোল করবে, এরকম কোনো রেগুলেটরি আসবে এখানে, তারা কোয়ালিটি কন্ট্রোল করবে। আর ব্যাপকভাবে জনগণের মাঝে এটাকে প্রচার করা উচিত যে অনেকে এই ব্যবসায় সম্পৃক্ত হতে পারেন আর অনেকে আমাদের দেশীয় প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করতে পারেন এই ই কমার্সের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু অর্থনীতির দিক থেকে, বিশেষ করে ফরেন কারেন্সি রিজার্ভের দিক থেকে কিন্তু একটা বিশাল ভূমিকা এখানে আসতে পারে। আপনার নিজস্ব যে গ্রুপ, ব্যবসায়িক গ্রুপ যেটি আছে, সেক্ষেত্রে ই কমার্সের ব্যবহার আপনারা নিশ্চয় করে থাকেন, তার যদি দু একটি যদি উদাহরণ দেন। ট্যুরিজম সেক্টরে কিন্তু আমরা অনেকাংশেই পেমেন্ট এইভাবে নিয়ে থাকি। যারা বাইরে থেকে আসেন, বাইরে থেকে, বিশেষ করে যে বাইরে থেকে আসে, ওটার ক্ষেত্রে কি হয়, এই সেবাটা আপনারা কিভাবে দিয়ে থাকেন? সাপোজ ধরেন একজন প্যাকেজ বুক করবে, বাংলাদেশে আসবে 7 দিনের জন্য, সে কিভাবে আসবে? যখন তার আইটিনারি ফাইনাল করা হলো, তার শিডিউল ফাইনাল করা, পেমেন্টে একটা অপশন রয়ে যায়। যদি আমরা এখন পর্যন্ত অনেক কিছু সাপোর্ট করছি যে কিভাবে পেমেন্ট আসবে, আর যেহেতু গত বছর পেমেন্ট গেটওয়ে ডিক্লেয়ার হয়েছে, এখন কিন্তু এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই পেমেন্টটাও নেওয়া যায়। আপনার কি মনে হয় যে এটি খুব দ্রুত সম্প্রসারণের ক্ষেত্রে ব্যাংকের দিক থেকে আরো কিছু ইনপুট দেওয়ার আছে কিনা এক্ষেত্রে? এন্টারপ্রেনারশিপ আমাদের দেশে যারা নতুন করে কর্মসংস্থানে আসতে চাচ্ছে, প্রতি বছরই তো কিছু না কিছু মানে নাম্বার অফ পিপল তাদের কর্মসংস্থানের জন্য একটা সুযোগের জন্য সন্ধান করছে। সো এই মুহূর্তে যদি একজন এন্টারপ্রেনার তার কেউ যদি একটা শপ নিতে চায় বা বাংলাদেশের যে কোনো জায়গায়, তার একটা বিগ অ্যামাউন্ট একটা শপের পিছনে যাবে, তার একটা ইনভেস্টমেন্ট লাগবে, সেটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে। বাট এই যে ই কমার্স যদি তারা এই কনসেপ্টে যদি মানে ফিজিক্যাল শপে না গিয়ে ভার্চুয়াল শপে যদি সে চলে আসে, তার কিন্তু ফিজিক্যাল শপটা লাগতেছে না। ওই অতটুকুন টাকাটা সে তার প্রোডাক্টের পিছনে ব্যয় করতে পারছে, জাস্ট টু নিড টু ক্রিয়েট এ কাইন্ড অফ সফটওয়্যার যেখানে তার এই প্রোডাক্টটা ডিসপ্লে করা হবে। প্রোডাক্টটা ডিসপ্লে করা হবে সে থ্রু ভার্চুয়ালি, ওয়েবের মাধ্যমে। সুতরাং মানুষ সেটা দেখে সে সেটা পছন্দ করে কিনতে পারবে। সো এইভাবে আমরা এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করতে পারি। দ্যাট ইজ এ হিউজ অপরচুনিটি এই ক্ষেত্রে। আরেকটা হলো যে এখানে যেটা সময় বলেছিলেন যে কমিটমেন্ট, যে এখানে তো কাস্টমার না দেখে কিনতেছে, ফিজিক্যালি না দেখে কিনতেছে, সে একটা ভিজুয়াল দেখে তারপরে সিলেক্ট করছে। সেখানে যেন কোনো রকম এক্সপেকটেশন এবং ডেলিভারি এর মধ্যে যেন কোনো গ্যাপ না হয়। এই কমিটমেন্ট যদি না আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু এই মার্কেটটা বা ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করবে। সো এটা আমাদের রেগুলেটরি বডি আমাদেরকে কন্ট্রোল করুক বা না করুক, আমরা যারা নাকি এই বিজনেসে ইন করবেন, যারা নাকি স্টার্ট করবেন, তাদের প্রতি আমার এই আবেদনটি থাকবে যে তাদের কমিটমেন্টটা যেন তারা 100% ফুলফিল করে। কমিটমেন্ট ফুলফিল না করলে তাহলে এই ইন্ডাস্ট্রিটাই কিন্তু অ্যাজ এ হোল ইট উইল নট ওয়ার্ক। যারা মার্কেটে ধরেন অনেক বড়, খুব বড় ম্যানুফ্যাকচারার, অনেক বড় শিল্প কারখানা প্রতিষ্ঠিত করে বসে আছেন, তারা যখন মনে করুন যে
এই মশলার ক্ষেত্রে ধরা যাক, হ্যাঁ, যে মশলা নিয়ে অনেক বড় বড় কোম্পানি এখানে কাজ করছে বা তাদের প্রোডাক্ট বাজারে আছে। আমি একজন নতুন এন্টারপ্রেনার হিসেবে আমি মশলা শুরু করলাম এবং ওয়েব পেজ বা ডিসপ্লে করে, এক্ষেত্রে ওই বড় যারা আছে অর্থনীতির নিজস্ব নিয়মে তারা আমাদের পুঁজিবাদী অর্থনীতির ক্ষেত্রে একটু ডিফারেন্স। সেটা হলো যে বড় যে কোম্পানি উনি তো ই কমার্স নাও করতে পারেন, ই কমার্স আপনিও করতে পারেন। আমি সে কথা বলছি, সেক্ষেত্রে ওনার পণ্য আপনি ওয়েবসাইটের মধ্যে বিক্রি করবেন, সেটা ওনার পণ্য না, কিন্তু আমি যদি নিজে ম্যানুফ্যাকচারিং করতে পারেন, বাট আপনি ব্র্যান্ডিং করতে অনেক সময় লেগে যাবে। হতে পারে কিনা যে আবার একটা নতুন আমার পাশে গজি উঠছে। সিচুয়েশন মানে একটা ফিজিক্যাল শপে কি হয়, আপনি ই কমার্সটা আমরা ভুলে যাই, আমরা ফিজিক্যাল শপে একটা নতুন কোম্পানি, একটা বড় কোম্পানি, কিভাবে তারা লড়াই করে, কিভাবে তারা এই কম্পিটিশনে কিভাবে টিকে থাকে, ঠিক এইভাবেই টিকে থাকবে এখানে। এটা দিস ইজ নিজস্ব। আপনি একটা ডিপার্টমেন্টাল শপের কথা মনে করেন, সেখানে হাজার রকম পণ্য থাকবে, বিভিন্ন ব্র্যান্ডের পণ্য থাকবে। আপনি ই শপ একই, ওখানে হাজার রকম পণ্য থাকবে, বিভিন্ন ব্র্যান্ডের পণ্য থাকবে, আপনি আপনার পছন্দ মতন কিনতে পারবেন। আপনি শুধু শপে যেতে হচ্ছে না, আপনি বাসায় বসে ইন্টারনেটে সেটা কিনতে পারছেন। মানে আরেকটা ব্যাপার, দুটো জিনিস বোধহয় এখানে বোঝা। একটা হচ্ছে যে আমি এই বিক্রেতা হিসেবে কারো ডিলার হয়ে কাজ করতে পারি, ঠিক কিনা। আরেকটি হচ্ছে যে আমি নিজেও যদি এন্টারপ্রেনার হই বা মানে ম্যানুফ্যাকচারার হই, সেটিও আমি আমার মতো করে বিক্রি করে নিই। আরেকটা ব্যাপার যেটা আমরা বলতেছিলাম যে কোয়ালিটি নিয়ে, বেসিক্যালি যেটা আমরা বাংলাদেশের গভর্নমেন্টের কাছে ব্যাপারটা চেয়েছি যে যদি ঠিক মতন আপনি ঠিক টাইমলি যদি কোনো প্রোডাক্ট ঠিক মতো ডেলিভারি দেওয়া না যায়, যখন বিদেশের ক্ষেত্রে যেটা হবে, যেটা আমরা বিদেশের ব্যাপারটা নিয়ে বেশি ভাবি, যে বিদেশের ক্ষেত্রে যখন হবে সেক্ষেত্রে যদি আমাদের এখানে একটা কাস্টমার একটা রয়ে গেছে, আপনারা জানেন, আমি হয়তো একটা কমিটমেন্ট ছিল একটা পণ্য আমি লন্ডনে পাঠাবো উইদিন 5 days, কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু কাস্টমার গাফিলতির কারণেই কিন্তু 5 দিন এয়ারপোর্টে পড়ে থাকলো পণ্যটা, সেক্ষেত্রে আমি 5 দিনে কিভাবে সেটা তাদের কাছে ডেলিভারি করবো। এই যে কিছু কিছু মানে সমস্যা হয়ে গেছে এখনো, বাট এটা আমরা আশা করি এরা অচিরে এগুলোর সমাধান হবে, কারণ গভর্নমেন্টের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে কিন্তু এই ব্যাপারে যথেষ্ট তারা ওয়াকিবহাল। আমরা আশা করবো যে গভর্নমেন্টের দিকে খেয়াল রাখবে। ধন্যবাদ আপনাকে সুমন সাহেব, ধন্যবাদ শিকদার সাহেব। আমরা আশা করবো যে দর্শক আপনারা যারা বিভিন্ন ভাবে কোনো প্রোডাক্ট তৈরি কিংবা মার্কেটিং কিংবা কোনো না কোনো ভাবে কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা করছেন, তাদের জন্য এই সমস্ত আলোচনায় কিছু আলোর দিশা আপনারা পাবেন, এবং সেক্ষেত্রে আপনারা সচেতন এবং সচেষ্ট হলে আপনাদেরও নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবার মতো অবস্থা তৈরি হবে, এবং যখন এই অবস্থাটি তৈরি হবে তখন বাংলাদেশ সমৃদ্ধ একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুধু দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।